গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে গোয়েন্দা বাসব সিরিজের গল্প নিশির শিশির। এ সপ্তাহে দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পের শুরুতেই বলে নেব আগের পর্বে কি ঘটেছে, তবে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিংক এই গল্পের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ধরনের গল্প শুনতে চাইলে নোটিফিকেশনটি অন করে অল অপশনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প নিশির শিশির দ্বিতীয় তথা শেষ পর্ব। আগেই যা ঘটেছে। ধনির দুলালি সুনীলার বিয়ে হয়ে যায় বেনারস নিবাসী মানসের সঙ্গে। কিন্তু এই বিয়েতে সুনীলা খুশি নয়, কারণ বিয়ের আগে তার ভালোবাসার সম্পর্ক ছিল নিখিলের সঙ্গে। কিন্তু সুনীলার বাবা কিঙ্কর বাবুর আপত্তিতে সেই বিয়ে সম্ভব হয়নি। বিয়ের পর সুনীলা তার শ্বশুরবাড়িতে এসে ওঠে, কিন্তু একদিন হঠাৎই সে তার নিজের ঘরে খুন হয়ে যায়। ইন্সপেক্টর হরিশঙ্কর চিনয় সন্দেহ করেন মানসকে, কারণ মানস এবং সুনীলার সম্পর্ক ভালো যাচ্ছিল না, এবং সুনীলা যেহেতু তার বাবার প্রচুর সম্পত্তির মালিক, সুতরাং হরিশঙ্কর চিনয়ের সন্দেহ যে মানসই সুনীলাকে খুন করেছে। মানস তার বন্ধু শিশিরের পরামর্শ মতো যোগাযোগ করে গোয়েন্দা শ্রী বাসব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গোয়েন্দা বাসব মানসকে আশ্বস্ত করে এবং এই কেসের ভার নিয়ে এসে ওঠেন বেনারসের এক হোটেলে। হোটেল থেকেই প্রথমেই তিনি দেখা করতে যান ইন্সপেক্টর হরিশঙ্কর চিনয়ের সঙ্গে। এরপর বাসব এসে উঠল বেনারস লজে। শৈবাল আসতে চায়নি, তাকে একরকম ধরে বেঁধে নিয়ে এসেছে। মানস ও শিশির ওর সঙ্গে হোটেলে দেখা করলো। বাসব বিস্তারিতভাবে ঘটনাটা শুনল ওদের মুখ থেকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি থানায় যাচ্ছি ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে। ওখান থেকে ফিরে আপনাদের ওখানে যাব। এসো ডাক্তার। দুজনে বেরিয়ে পড়ল। রিকশায় কোতোয়ালিতে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। বেসরকারিভাবে যে তদন্ত করা হবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিল মানস। চিনয় অফিসেই ছিলেন। বাসব নিজের পরিচয় দিল, তবে ইন্সপেক্টর ওকে কিভাবে গ্রহণ করলেন বুঝতে পারা গেল না। মৌখিক ভদ্রতায় অবশ্য কার্পণ্য প্রকাশ করলেন না। তিনি একথাও জানালেন তিনি বাসবের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে সবিশেষ আনন্দিত। বাসব বলল, আপনার সাহায্য না পেলে আমার পক্ষেও কিছু করা সম্ভব হবে না। ঘটনাটা মোটামুটি শুনেছি। অসুবিধা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্টেটমেন্টগুলো যদি একবার দেখান তাহলে ভালো হয়। সুবিধা কিসের, দেখুন না। ইন্সপেক্টর ড্রয়ার থেকে একটা বাঁধানো খাতা বের করে এগিয়ে দিলেন। বাসব একাগ্র মনে পড়ল। তার পোস্টমর্টেমের রিপোর্ট দেখল। রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ পটাশিয়াম সায়ানাইড। এত বেশি মাত্রায় সায়ানাইড ব্যবহার করা হয়েছিল যে জিভের উপর পুরু স্তর পড়ে গেছে। কোনো আঘাতের চিহ্ন নেই। নিশ্চিতভাবে বলা চলে সামান্যতম বল প্রয়োগও করা হয়নি। ইন্সপেক্টর যেটুকু তথ্য সংগ্রহ করেছিলেন তাও বললেন। মানসের ওপর তাঁর সন্দেহ কেন হয়েছে এ কথাও বলতে ভুললেন না। বাসব পাইপ ধরিয়ে মিনিট তিনেক প্রায় চুপ করে রইল। গভীরভাবে কিছু চিন্তা করলো বোধহয়। তারপর বলল, খুন কে করেছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে খুন কিভাবে হয়েছে তা আমাদের জানা দরকার। এই পন্থায় এগোলে আমরা সমস্ত দ্বিধাকে পরিহার করতে পারব। একটু অধৈর্য গলায় ইন্সপেক্টর বললেন, থিওরিটিক্যাল বিষয়কে আমরা তেমন প্রশ্রয় দিই না।
প্র্যাকটিক্যাল দিকটার ওপরই আমাদের জোর দিতে হয়। মানসবাবুর সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। নিঃসন্দেহে তিনি সুনীলা দেবীকে খুন করেছেন। কিভাবে ঘটনাটা ঘটেছে বলে আপনার ধারণা? মানসবাবু শোবার ঘরে ঢুকে দরজায় খিল তুলে দেন। এতে সুনীলা দেবীর বাধা দেওয়ার কিছুই ছিল না। স্বামী স্ত্রীর একান্ত অবকাশ বন্ধ দরজার মধ্যেই অতিবাহিত হওয়া স্বাভাবিক। আর তারপর মানসবাবু কাজ সেরে মেথড যাওয়া আসা করার দরজা খুলে স্পাইরাল দিয়ে নেমে চম্পট দেন। আপনার এই যুক্তি কোর্ট কিন্তু মেনে নেবে না। কেন? মানসবাবুর অ্যালিবায়ে আপনি চিড় খাওয়াতে পারছেন না। তিনি সমস্ত দুপুরে যে বাইরে বাইরে ছিলেন এবং সন্ধ্যায় যে দোকানে গিয়েছিলেন, সাক্ষীরা তা প্রমাণ করবেন। তাছাড়া বদ্রিও তাকে ঘরে ঢুকতে দেখেনি। এরপর আরও একটা প্রশ্ন আছে, সায়ানাইড কিভাবে খাওয়ানো হলো? জোর করে যে খাওয়ানো হয়নি তার প্রমাণ পোস্টমর্টেম রিপোর্ট। সুনীলা দেবীর সঙ্গে মানসবাবুর সম্পর্ক ভালো ছিল না। ভুলিয়ে বালিয়েও তার পক্ষে স্ত্রীকে সায়ানাইড খাওয়ানো কি সম্ভব? চা এসে পড়ল। ভ্রু কুঁচকে টেবিলের ওপর পেপার ওয়েটটা ঠুকতে লাগলেন ইন্সপেক্টর। ভাইটাল ইস্যুটা কি জানেন? কিভাবে সায়ানাইড সুনীলা দেবীর মুখে গেল? এ বিষয়ে জানতে পারলেই রহস্য অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। একটা বিষয়কে আপনি সম্পূর্ণ উপেক্ষা করছেন মিস্টার ব্যানার্জি। ঘরের মধ্যে আরেকজন ছিল, তার প্রমাণ পাওয়া গেছে। বদ্রি কথাবার্তা বলতে শুনেছে। আমার মনে আছে এ কথা। এমন হওয়া কি সম্ভব নয় যে কেউ মেথড যাওয়া আসার পথ দিয়েই ঘরে ঢুকেছিল এবং ওই পথ দিয়েই বেরিয়ে গিয়েছে? দরওয়াজা সবসময় বন্ধ থাকে ভেতর থেকে, এই কথা আমি শুনেছি। আগন্তুক ঢুকবে কি করে তাহলে? এমনও তো হতে পারে যে ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে উঠে সে দরজায় ধাক্কা দিয়েছিল, সুনীলা দেবী খুলে দেন। সে যে প্রয়োজনে এসেছিল তা সেরে নিয়েই বেরিয়ে যায়। আপনি অতিমাত্রায় কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। পাইপ নিভে গিয়েছিল। এক চুমুকে পেয়ালার অর্ধেক চা শেষ করলো বাসব। পাইপ আবার ধরিয়ে নিয়ে বলল, ডাক্তার, চা খাও। কি বলছিলেন ইন্সপেক্টর? কল্পনা? যে কোনো তদন্তের কাঠামো আমি প্রথমে এইভাবেই গড়ে তুলি। আপনি নিশ্চয় জানেন আজ পর্যন্ত কোনো তদন্তে আমি অকৃতকার্য হইনি। যাক, এবার আপনাকে একটু কষ্ট দেব। বলুন। মিস্টার সুরের বাড়ি একবার যেতে হবে আমাদের সঙ্গে। সুনীলা দেবী যে ঘরে হত হয়েছেন সেই ঘরখানা একবার দেখতে চাই। বেশ তো, চলুন। পুলিশের জিপেই তিনজন রওনা হয়ে গেলেন। ওখানে পৌঁছবার পর মানুষের সঙ্গে দেখা হলো। মৃন্ময়বাবু বাড়িতে ছিলেন না। ইন্সপেক্টর দোতলায় নিয়ে চললেন সকলকে। সুনীলার ঘরের সামনে একজন কনস্টেবল মোতায়েন করা ছিল। সিল ভেঙে তালা খুলে সকলকে ঘরের মধ্যে ঢুকতে হলো। এই জনবহুল শহরে এমন নিঃশব্দ আর বুঝি কোথাও নেই। বাসব তীক্ষ্ণ দৃষ্টিতে চারধারে তাকাতে লাগলো। পাইপ ধরিয়ে নিয়ে বলল, আমি একলা ঘরখানা পরীক্ষা করতে পারি? একটু চুপ করে থেকে ইন্সপেক্টর বললেন, আচ্ছা, আপত্তি নেই। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শৈবাল ও মানস তাকে অনুসরণ করল। বাসব দরজা ভেজিয়ে দিয়ে যেখানে মৃতদেহ পড়েছিল সেই দিকে এগিয়ে গেল। ইন্সপেক্টর জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। কুঁজো ও গ্লাস ছাড়া সেখানে আর কিছু নেই। বাসব ঝুঁকে কুঁজো পরীক্ষা করল। জল রয়েছে। ঝোঁকা অবস্থাতেই হঠাৎ ওর দৃষ্টি পড়ল খাটের তলায়। মোড়া অবস্থায় সাদা একটা কাগজের টুকরো পড়ে রয়েছে। বাসব হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কাগজের টুকরোটা বের করে আনলো। ইঞ্চি তিনেক লম্বা, চওড়াই ইঞ্চি দুয়েক হবে। ডাক্তারখানায় পাউডার মেডিসিন যাতে মুড়ে দেয়, দেখলে অনেকটা সেরকম মনে হয়। বাসব একবার কাগজটা নাকের কাছে নিয়ে গেল, তারপর রেখে দিল পকেটে। ঘরে আসবাবের মধ্যে ছিল খাট, ড্রেসিং টেবিল, স্টিল আলমারি, আয়না, রাইটিং টেবিল ও চেয়ার। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো বাসব। সুদৃশ্য দামি ড্রেসিং টেবিল, ঝকঝক করছে আয়না, একধারে দুটো ড্রয়ার, অন্য ধারে একটা।
উপরের ড্রয়ারটা টেনে খুলল। টুকিটাকি মেয়েলি জিনিস। দ্বিতীয়টাই রয়েছে রাইটিং প্যাড, পার্কার 51 ও দুটো চেক বই। চেক বই দুটো তুলে নিল বাসব, একটা বেনারসের আর একটা কলকাতার। চেক বই দুটো উল্টে পাল্টে দেখল। কবে কত টাকা ড্র করা হয়েছে লেখা রয়েছে। একটা জায়গায় দৃষ্টি আটকালো বাসবের, চেক কাটা হয়েছে অথচ ফয়েলে টাকার অঙ্ক লেখা হয়নি। আর এক জায়গায় ওই একই ব্যাপার হয়েছে। বাসব ফয়েলের নাম্বার দুটো টুকে নিল। বেনারসের অ্যাকাউন্টে যে সমস্ত চেক কাটা হয়েছে তার অধিকাংশই নিখিল সেনের নামে। ড্রয়ার বন্ধ করে দিয়ে বাসব বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমে প্রবেশ করে ওধারের দরজা খুলল। পাকে পাকে স্পাইরেলের সিঁড়ি নেমে গিয়েছে বাগানের মধ্যে। ফুল বাগান নয়, আম, কাঁঠাল ও ডুমুর গাছের সমারোহ। ঝোপঝাড়ও আছে। গাছের ছায়ায় জায়গাটা কেমন যেন অন্ধকার। আবছাভাবে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে। বাসব দরজা বন্ধ করে দিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। ঘরের কাজ মোটামুটি শেষ হয়েছিল, শুধু স্টিল আলমারিটা একবার খুলে দেখা দরকার। বাসব ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। শৈবাল ও মানস চুপচাপ দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর সাহেব কোথায় গেলেন? উনি নিচে গেছেন। মানস বলল, বাবার সঙ্গে কথা বলছেন। মৃন্ময়বাবু ফিরে এসেছেন? আপনার স্ত্রীর চাবির থোকাটা কোথায়? চাবির রিং ও কোমরে আটকে রাখতো, বডির সঙ্গেই ওটা চলে গিয়েছে। এখন পুলিশের কাছে আছে বোধহয়। স্টিল আলমারিটা যে একবার খোলা দরকার। আলমারির ডুপ্লিকেট চাবি অবশ্য আমার কাছে আছে, তবে বলুন। পুলিশের অনুমতি না নিয়ে আলমারি খোলা কি ঠিক হবে? আপনার ভয় পাওয়ার কিছু নেই, সে দায়িত্ব আমার। আসুন। তিনজনে ঘরের মধ্যে এলো আবার। ট্রাউজারের হিপ পকেট থেকে কি কেস বের করে আলমারি খুলল মানুষ। প্রথম তাকে নিত্য ব্যবহার্য অনেক কিছু রয়েছে, পরের চারটে তাকে কাপড় জামা ঠাসা। দেখুন তো কিছু হারিয়েছে কিনা। সমস্ত ঠিকই আছে মনে হচ্ছে। ওই ড্রয়ারের মধ্যে কি আছে? দ্বিতীয় তাকের তলায় ড্রয়ার লাগানো ছিল, গয়না আছে। আপনার স্ত্রীর সমস্ত গয়না ওখানেই রাখতেন? না, অধিকাংশ ব্যাংকেই আছে, কিছু গয়না সুনীলা এর মধ্যে রাখত। বাসব ড্রয়ার খুলে দেখল 10-12টা রেক্সিনে মোড়া বাক্স রয়েছে, সুদৃশ্য গয়নার বাক্স যেমন হয় আর কি। একটা বাক্স তুলে নিয়ে খুলল, খালি। তাতে মানতাসা থাকার কথা। সবিস্ময়ে মানুষ বলল, এ কি, খালি কেন? তাই তো দেখছি। বাসব আর একটা বাক্স তুলে নিল, সেটাও খালি। সবগুলো পরীক্ষা করে দেখা হলো, সব খালি। গয়নাগুলো চুরি গেছে, কি বলেন মিস্টার সুর? তাই তো দেখছি, আমি অবাক হয়ে যাচ্ছি মিস্টার ব্যানার্জি। তাহলে দেখা যাচ্ছে শুধু খুন নয়, চুরিও হয়েছে। শুনুন, এ কথা এখন কাউকে বলবেন না। বাসব গয়নার একটা খালি বাক্স বার করে নিয়ে নিজের রুমাল দিয়ে জড়াতে জড়াতে বলল, এই বাক্সটা আমার কাছে থাক। এবার আপনি আলমারি বন্ধ করতে পারেন। মানুষ আলমারি বন্ধ করল। আলমারির কাছ থেকে সরে এসে উত্তেজিত গলায় বলল, যা চুরি গেছে তার দাম যে অনেক। যা চুরি গেছে তা যাতে ফিরে পান সে চেষ্টাই আমি করব। এখন যে প্রশ্নগুলো করি তার ঠিক ঠিক উত্তর দিন। আমি যা জানি পুলিশকে বলেছি। আপনার স্টেটমেন্ট আমি পড়েছি। যা বলেছেন তা নতুন করে জানবার আমার দরকার নেই। নিখিল সেন নামে কাউকে চেনেন? না। ভালো করে ভেবে দেখুন। ও নামের কাউকেই তো আমি চিনি না। ড্রয়ারের মধ্যে আপনার স্ত্রীর দুটো চেক বই দেখলাম। নিখিল সেনের নামে তিনি অনেক চেক কেটেছিলেন। এ বিষয়ে আমি আপনাকে কিছুই বলতে পারছি না। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত শোচনীয় ছিল। কিছু মনে করবেন না, সুনীলা দেবীর চরিত্র সম্পর্কে আমার কিঞ্চিত আগ্রহ রয়েছে। একটু চুপ করে থেকে মানুষ বলল, সুনীলা অত্যন্ত বদমেজাজি, মুখরা ও অধৈর্য ছিল, কিন্তু তার নৈতিক চরিত্র নির্মল ছিল বলেই জানি। বাসব এবার জেনে নিল কি কি যৌতুক পেয়েছিল মানুষ। বলল, তবে
শ্বশুরমশাই সমস্তই তার মেয়ের নামেই দিয়েছেন। দুটো অ্যাকাউন্ট করার অর্থটা কি? নগদে যে 1 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, সুনীলা সেই টাকাটা কলকাতার ব্যাংকে রেখেছিল। মাসে মাসে মোটা টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়, সেই টাকাটা এখানকার ব্যাংকে জমা হচ্ছিল। চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে নেমে এলো তিনজনে। ইন্সপেক্টর এবং মৃন্ময়বাবু চুপচাপ বসেছিলেন। বাসব বলল, আমার কাজ শেষ হয়েছে ইন্সপেক্টর, আপনি ঘর বন্ধ করে দিতে পারেন। একটা কাজ করতে হবে, ঘরে ঢোকার দরজার ভেতর দিকে এবং মেথরের দরজার ভেতর ও বাইরের দিকে কিছু হাতের ছাপ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। ওগুলো প্রিন্ট করিয়ে নেবেন, আমার বিশেষ দরকার। বেশ। ইন্সপেক্টর ওপরে চলে গেলেন। মানুষবাবু, এবার আপনি যেতে পারেন। মৃন্ময়বাবুর সঙ্গে আমার কিছু কথা আছে। মানুষ চলে যাবার পর বাসব বলল, পুলিশ যে সমস্ত প্রশ্ন আপনাকে করেছিল তার পুনরুক্তি আমি করতে চাই না। আমি গোটা কয়েক নতুন প্রশ্নের অবতারণা করব। নিখিল সেন বলে আপনি কাউকে চেনেন? মৃন্ময় ইতস্তত করতে লাগলো। আপনার হেজিটেশন আমার তদন্তে বাধা স্বরূপ হয়ে দাঁড়াতে পারে মিস্টার সুর। ঠিক ঠিক উত্তর দিন। আপনি নিশ্চয়ই চান হত্যাকারী ধরা পড়ুক? পুলিশ মানুষকে সন্দেহ করেছে, হত্যাকারীকে ধরা পড়তেই হবে। যে প্রশ্ন করলেন তার সঠিক উত্তর আমার শালা নবেন্দু আপনাকে দিতে পারবে। আমি তার মুখ থেকে যা কিছু জানবার জেনেছি। কে সুনীলা দেবীকে খুন করতে পারে বলে আপনার ধারণা? আমার এই বিষয়ে কোনো ধারণাই নেই। আমি তো ভেবেছিলাম বৌমা আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে তিনি খুন হয়েছেন। আমার চিন্তা ভাবনা সমস্ত গুলিয়ে গেছে। নবেন্দুবাবু বোধহয় বাড়িতেই আছেন, তাকে আমার কাছে পাঠিয়ে দিন। মৃন্ময় ঘর থেকে বেরিয়ে গেলেন। বাসব পাউচ থেকে মিক্সচার নিয়ে পাইপে ভরতে ভরতে বলল, চোখ কান খুলে রেখেছো তো ডাক্তার? শৈবাল মৃদু হেসে বলল, খুলে রেখেও তো কিছু কুল কিনারা পাচ্ছি না, তুমি কিছু বুঝলে? অনেক কিছু আঁচ করেছি, হেলায় নিষ্পত্তি করে দেওয়ার মতো কেস তো নয়, মাথা খাটাতে হবে। নবেন্দু ঘরে এলেন। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, আমাদের আগমনের উদ্দেশ্য আপনার অজানা থাকবার কথা নয়। এই পরিবারের সম্মান রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব। অবশ্য আপনাদের সহযোগিতা না পেলে কিছুই হবে না। নিখিল সেন সম্পর্কে যা জানেন আমায় বলুন। ধীর গলায় নবেন্দু বলল, সে এক বিশ্রী ব্যাপার, আমার জানা দরকার, বলুন। তিনি বরুণা ব্রিজের কাছে সুনীলাকে ও নিখিলকে দিনের পর দিন ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখেছেন থেকে আরম্ভ করে একদিন নিখিলকে ফলো করে তার নাম ও ঠিকানা সংগ্রহ করা পর্যন্ত সব বলে গেলেন। শেষে বললেন, বাড়ির বউয়ের কেচ্ছা নিয়ে অন্যের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। স্বাভাবিক। নিখিল সেন সম্পর্কে আর কি জানেন? বিশেষ কিছুই জানি না। লোকটা বেনারসের বাইরে থেকে এসেছে, এইটুকুই শুনেছি। ঠিকানাটা আমায় লিখে দিন তো। নবেন্দু একটা স্লিপ পেপারে ঠিকানাটা লিখে দিলেন। আচ্ছা নবেন্দুবাবু, পুলিশের প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন দুর্ঘটনার দিন দুপুরে কোথায় ছিলেন বলতে চান না, ব্যক্তিগত কারণে। আমাকে বলবেন কি? পুলিশকে বলতে চাইনি, কারণ বৌমার কেচ্ছা কাহিনী তাহলে প্রকাশ হয়ে পড়ত। আপনি নিশ্চয় অনুমান করেছেন এই সমস্ত ব্যাপারে আমি ও জামাইবাবু খুব চিন্তিত হয়ে পড়েছিলুম। সেদিন দুপুরে জামাইবাবুর কথাতেই নিখিল সেনের বাসায় গিয়েছিলাম, আসলে সে কি চায় তা জানতে। কেন বৌমার পিছনে লেগে রয়েছে তাকে ভয় দেখাবার ইচ্ছেও ছিল। তারপর? তার সঙ্গে দেখা হলো না, সে বাসায় ছিল না। মানুষবাবু এ সমস্ত কথা জানেন? না, সে কিছুই জানে না। হত্যাকারীকে ধরতেই হবে মিস্টার ব্যানার্জি,
নইলে নইলে আমাদের মানুষ। কথাটা শেষ করলেন না তিনি। চেষ্টা তো আমি করেই যাচ্ছি। এখন আমি উঠলাম। ইন্সপেক্টর বোধহয় এখন ওপরেই আছেন। তাকে বলবেন আমরা হোটেলে ফিরে গেছি। এসো ডাক্তার। ওরা ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। বেনারস লজে ফিরে রিসেপশনস কাউন্টারের কাছে এগিয়ে গেল বাসব। ইন্সপেক্টরের কাছ থেকে এক সময় ও জেনে নিয়েছিল কিঙ্কর এই হোটেলেই এসে উঠেছেন। কাউন্টার ক্লার্ক সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। কিঙ্কর নাগ চৌধুরী কত নাম্বার ঘরে আছেন বলতে পারবেন? 19 নম্বর। ধন্যবাদ। 19 নম্বর ঘরের দরজায় নক করতেই খুলে গেল। কিঙ্কর নিজেই দরজা খুললেন। মৌন জিজ্ঞাসায় তাকালেন আগন্তুকদের দিকে। বাসব নিজের পরিচয় দিল। কি সৌভাগ্য, আসুন আসুন। ওরা ঘরে প্রবেশ করল। আপনি তদন্ত করতে এসেছেন সংবাদ পেয়েছি। নীলা আর ফিরে আসবে না, তবে তার হত্যাকারী চোখের আড়ালে থাক, এ আমি কখনোই চাই না। তদন্ত ভালোভাবেই এগোচ্ছে। শেষ পর্যন্ত হয়তো আমি সাফল্য লাভ করব। আমি হোটেলেই উঠেছি। গোটা কয়েক কথা আপনার কাছ থেকে জেনে নেওয়ার জন্য এলাম। আপনার মনের অবস্থা এখন ভালো না থাকারই কথা। এইভাবে বিরক্ত করার জন্যে। আপনি সংকোচ করবেন না, কি জানতে চান বলুন। আপনার মেয়ের মানসিক অবস্থা কি খুবই শোচনীয় ছিল? হ্যাঁ, অথচ দেখুন এরকম হবার কোনো কারণ নেই। দেখে শুনে তার ভালো ঘরেই বিয়ে দিয়েছিলাম, যৌতুকও দিয়েছিলাম প্রচুর। উনি বোধহয় মানসবাবুর সঙ্গে মানিয়ে চলতে পারছিলেন না। ক্ষুব্ধ স্বরে কিঙ্কর বললেন, নীলার ওপর অবিচার করবেন না মিস্টার ব্যানার্জি। তাকে এদের বাড়ির কেউ ভালো চোখে দেখেনি। দিনের পর দিন অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। বিয়ের পরই সে আমার কাছে ফিরে যেতে চেয়েছিল। এই ব্যবস্থা কোনো বিবাহিত মেয়ের পক্ষে সম্মানজনক নয় বলে আমি তাকে শ্বশুর বাড়িতেই থেকে যেতে বলেছিলাম। আপনার সঙ্গে তার শেষ কবে দেখা হয়? তা বছর দুয়েক আগে। পত্রের মাধ্যমে যোগাযোগ ছিল নিশ্চয়ই? চিঠি সে আমাকে নিয়মিত দিত, আর আমিও উত্তর দিতাম। মাসে বার দুই ট্যাঙ্ক কল করে কথা বলতো, নইলে এখানকার এত কথা নিখুঁতভাবে আমি জানতে পারবো কি করে। আপনি শুনে হয়তো হতবাক হবেন, অবশ্য এই কথার সত্যতা সম্পর্কে আমার সন্দেহ আছে। কথাটা কি? নীলা লিখেছিল তাকে নাকি স্লো পয়জন করা হচ্ছে। এরকম কথা কেউ বিশ্বাস করতে পারে না, আমিও করিনি। তাকে বুঝিয়ে সুঝিয়ে একটা চিঠি লিখেছিলাম। মানুষকেও লিখেছিলাম যদি নীলার শরীর খারাপ হয়ে থাকে তাহলে যেন ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। নিখিল সেন নামে আপনি কাউকে চেনেন? নিখিল? ও হ্যাঁ হ্যাঁ, তার নাম আপনি জানলেন কিভাবে? চেনেন তাহলে? সে ছোকরা নীলাকে বিয়ে করতে চেয়েছিল, চালচুলো নেই, আমি হাঁকিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনি তাকে চিনলেন কিভাবে? ঠিক চিনি না, নাম শুনেছি। নিখিল সেনকে আপনার মেয়ে নিয়মিত টাকা দিতেন। কিঙ্কর অবাক হয়ে যান। বলেন কি? অনুসন্ধান করে সেই সংবাদই তো পেলাম। আপনাকে আর বিরক্ত করব না, এখন চলি। ভবিষ্যতে আপনার সঙ্গে কথাবার্তা বলার আবারও প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বেশ তো। ওরা বিদায় নিল। নৈশ আহার শেষ হয়েছে ঘণ্টাখানেক আগেই। শৈবাল একটা পত্রিকার পাতা উল্টাচ্ছে। বাসব পাইচারি করে বেড়াচ্ছে ঘরময়। তার মুখ চিন্তাচ্ছন্ন। কেসটার সম্বন্ধে গভীরভাবে ভাবছে সে, সন্দেহ নেই। বাসবের এই ভাবের সঙ্গে শৈবালের পরিচয় দীর্ঘদিনের। আরও আধ ঘন্টা কেটে গেল। ডাক্তার, বলো। তোমার সঙ্গে কোনো বিবাহিতা মেয়ের পরিচয় আছে? সে কি তোমায় অনবরত টাকা দিয়ে যাবে? বিশেষ ক্ষেত্রে দেবে বই কি। যেমন? এই ধরো, মেয়েটার সঙ্গে কুমারী জীবনে আমার অন্তরঙ্গতা ছিল। এমন বহু কথা আমার জানা আছে যা মেয়েটির বিবাহিত জীবনকে দারুণ অশান্তিময় করে তুলতে পারে।
আমি ভয় দেখিয়ে টাকাটা আদায় করতে লাগলাম। মানে সাদা কথায় যাকে ব্ল্যাকমেলিং বলে। কিংবা ধরো আমার অবস্থা এতটাই খারাপ যে মেয়েটা আমাকে দয়া করে টাকা দিয়ে যাচ্ছে, যাকে প্রাক্তন প্রেমিকের উপর উদারতা বলে আর কি। কিন্তু ডাক্তার, এখানে দেখা যাচ্ছে সুনীলার ছিল একটা ডোন্ট কেয়ার ভাব। বিবাহিত জীবনে সে শান্তি চায়ওনি। সুতরাং ব্ল্যাকমেলের প্রশ্নকে আমাদের বাতিল করতে হবে। তোমার 2 নম্বর থিওরিটা ভেবে দেখবার মতো। বাসব পাইপ ধরিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। রাস্তায় লোক চলাচল এখন অল্প। বেনারস ক্রমেই ঝিমিয়ে আসছে। আরও গোটা কয়েক বিষয় আছে চিন্তা করবার মতো। মেথর যাওয়ার পথ দিয়ে কে ঘরে প্রবেশ করেছিল? নিখিল সেন কি? সে কি মাঝে মাঝেই ওই পথ দিয়ে যাওয়া আসা করতো? নিখিল সেন হত্যাকারী বলে আমার মনে হয় না। যে হাঁস সোনার ডিম পাড়ছে তাকে মেরে ফেলে সোনার ডিম হাতে পাওয়ার পথ রুদ্ধ করে দেওয়ার বুদ্ধি নিশ্চয়ই সুস্থ মনের কাজ নয়। ব্রাভো ডাক্তার, তোমার চিন্তার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে সুনীলা আর টাকা দিতে পারবে না বলে জানিয়েছিল নিখিলকে। তারপরই মানুষের মন কখন বিপদগামী হয় তার কি কোনো স্থিরতা আছে? এবার আসছে দরজা খোলার প্রশ্ন। ধরে নেওয়া যাক নিখিল হত্যাকারী নয়। মানুষ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সুনীলা খিল দিয়ে বিশ্রাম করছিল। মেথর যাওয়া আসা করার দরজায় করাঘাত হলো। তুমি বোধহয় লক্ষ্য করনি, বাগানের ওই ধারটা গাছ দিয়ে কিরকম ঢাকা। কেউ স্পাইরাল দিয়ে ওপরে উঠলে কারোর চোখে পড়ার সম্ভাবনা নেই। সুনীলা মনে করলো নিখিল এসেছে। দরজা খুলে দেওয়ার পর বাথরুমে পা দিল অন্যজন। শৈবাল বাধা দিল বাসবকে। অন্য লোককে দেখে সুনীলার চেঁচিয়ে ওঠাই স্বাভাবিক ছিল। চেঁচায়নি, কারণ যে প্রবেশ করেছিল সে তার পরিচিত। এই পথে আসার জন্য সে কিছু বিস্ময় বোধ করে থাকতে পারে। তবুও ভাইটাল পয়েন্টটা তো রয়েই যাচ্ছে। সুনীলার মুখে সাইনাইড গেল কিভাবে? যে ক্ষেত্রে জোর জুলুম একেবারেই করা হয়নি। এমনও তো হতে পারে তাকে খেতে বলা হয়েছিল, সে খেয়ে ফেলেছিল। পটাশিয়াম সাইনাইড বর্ণগন্ধ কীরকম সকলের জানবার কথা নয়। তুমি বলছো তাকে ঔষধ বলে খাওয়ানো হয়েছে, কিন্তু গোড়ায় গলদ যে রয়েই যাচ্ছে। একজন লোক, হোক সে আজার পরিচিত, চোরের মতো মেথরের যাওয়া আসার পথ দিয়ে ঢুকে এই ওষুধটা খেয়ে নাও বলল, আর সুনীলা নির্বিবাদে তা খেয়ে নিয়ে মরে কাঠ হয়ে গেল। না ডাক্তার, এত সহজ ব্যাপার নয়। একটা গুরুতর প্যাচ আছেই, আমরা ধরতে পারছি না। তুমি নিখিল সেনের সঙ্গে দেখা করবে না? কালই দেখা করব। আর কথা নয়, এবার শুয়ে পড়ে যাক, রাত অনেক হয়েছে। তখন সবে ভোর হয়েছে। বাসব ধাক্কা দিয়ে শৈবালকে ঘুম থেকে তুলল। বিছানায় উঠে বসলো। খোলা জানলার দিকে একবার তাকিয়ে নিল। চোখ রগড়াতে রগড়াতে বলল, ব্যাপারখানা কি? এই ভোর রাত্রে ঘুম থেকে তুললে? বেলা 6টাকে ভোর রাত্রির বলা চলে না ডাক্তার। উঠে পড়ো, এক্ষুনি আমাদের বেরোতে হবে। কোথায়? যেতে হবে নিখিল সেনের আস্তানায়। এই সময় গেলেই তার সাক্ষাৎ পাওয়া যাবে। 15 মিনিটের মধ্যে দুজন বেরিয়ে পড়ল হোটেল থেকে। রিকশায় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। সেকেলে একতলা বাড়ি। বাসব কড়া নাড়তেই এক ভদ্রলোক বেরিয়ে এলেন। এখানে নিখিল সেন থাকেন? আমি? আপনারা? নমস্কার। বাসব নিজেদের পরিচয় দিয়ে বলল, তদন্ত সূত্রেই আপনার কাছে আমরা এসেছি। নিখিল ওদের দুজনকে ভেতরে নিয়ে গিয়ে বসালো। সুনীলা মারা গেছে শুনেছি, কিন্তু এ ব্যাপারে আমার কাছে কি তদন্ত করতে আপনারা এলেন তা তো বুঝলাম না। গোটা কয়েক কথা জানবার আছে। আচ্ছা, সুনীলা দেবী খুন হয়েছেন আপনাকে কে বলল? চতুর্দিকে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমিও 5 জনের মুখেই শুনেছি। আপনাদের জন্য চা আনতে বলি? আমরা চা খেয়েই এসেছি, আপনি ব্যস্ত হবেন না। আপনার কাছে যখন এসেছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন
সুনীলা দেবী ও আপনার মধ্যে প্রণয় ঘটিত ব্যাপারটা আমাদের জানা আছে। অনুমান করছি। সুনীলা দেবীর বিয়ে হওয়ার পরও আপনি তাঁর পিছু ছাড়েননি, বেনারস পর্যন্ত ধাওয়া করেছেন। সংযত ভাষায় কথা বললে ভালো হয়। বাসব একটুও না দমে বলল। তিনি আপনাকে টাকা দিতেন। নিখিল সচকিত হলো। পর মুহূর্তে নিজের সে ভাব দমন করে স্বাভাবিকভাবে বলল, আমার অভাব সে পূরণ করত। আমাদের ভালোবাসা ঠিক আগেকার মতোই ছিল। দুজনের দেখা সাক্ষাৎ হতো নিয়মিত বরুণা ব্রিজের কাছে। এইভাবেই কি বাকি জীবন আপনারা কাটিয়ে দেবেন স্থির করেছিলেন? ভবিষ্যৎ নিয়ে আমরা মাথা ঘামাইনি। দুর্ঘটনার দিন দুপুরবেলা বা সন্ধ্যার মুখে আপনি মেথর যাওয়া আসার পথ দিয়ে সুনীলা দেবীর ঘরে গিয়েছিলেন কি? না। আমাকে সত্যি কথা বললে কিন্তু আপনারই লাভ হবে। সত্যি কথা বানানো যায় না। আপনাকে খুশি করতে পারলাম না। পরের শোবার ঘরে ঢোকার মতো দুঃসাহস আমার নেই। আপনি তাহলে কখনোই ওখানে যাননি? না। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলেন আপনি? এখানেই ছিলাম। সমস্ত দুপুর পড়ে পড়ে ঘুমিয়েছি আর বিকেলে বরুণা ব্রিজে গিয়েছিলাম। সুনীলার আসার কথা ছিল। প্রায় 8টা পর্যন্ত ওর অপেক্ষায় থাকার পর বাড়ি চলে আসি। আপনাদের মূল্যবান সময় আমার পিছনে আর নষ্ট করবেন না। তাছাড়া আমারও কিছু ব্যস্ততা আছে। এই কথার পর আর বসে থাকা চলে না। বাসব ও শৈবাল ঘর থেকে বেরিয়ে এলো। খালি একটা রিক্সা আসতে দেখে উঠে বসলো তাতে। কেমন দেখলে ডাক্তার? ঘোরের লোক। ভাবভঙ্গি দেখে মনে হলো সত্যি কথা বলা বোধহয় অভ্যেস নেই। আমাদের কাছে গোটা কয়েক কথা লুকিয়ে গেছে বলেই মনে হলো। অবশ্য সত্য মিথ্যার যাচাই আমি সহজেই করে নিতে পারবো। রিক্সা চালককে গন্তব্যস্থলের নির্দেশ দেওয়া হয়েছিল। বাসব আবার বলল, সুনীলার চেক বইয়ের দুটো ব্ল্যাঙ্ক ফয়েল আমাকে বিশেষ চিন্তিত করে তুলেছে ডাক্তার। কার নামে চেক ইস্যু করা হয়েছে, অ্যামাউন্ট কত, কিছুই লেখা নেই। ভুল হয়ে গিয়ে থাকতে পারে। এ সম্ভাবনা যে একেবারেই নেই তা আমি বলতে চাই না, তবে আমার মনে হচ্ছে অন্য কোনো বিশেষ ব্যাপার আছে। চেক কাটলেই কাউন্টার পার্টে কত টাকার চেক কাটা হলো আর কার নামে কাটা হলো তা লেখা হয়। চেক বই দুটোর 2 জায়গা ছাড়া আর সব জায়গায় সেইভাবেই লেখা আছে। ভালো কথা। তুমি সেই গয়নার বাক্সের ওপর থেকে ফিঙ্গারপ্রিন্ট তুললে না? হোটেলে ফিরেই তুলবো। শুধু গয়নার বাক্সের ওপর থেকে নয়, আরও একটা কাগজের টুকরো আছে, তার ওপর থেকেও তুলতে হবে। রিক্সা হোটেলের সামনে এসে দাঁড়ালো। বেলা 4টের সময় ইন্সপেক্টর এলেন। তার হাতে দরজার ওপর থেকে তোলা ফিঙ্গারপ্রিন্টের কপি। কোনটা ভেতরের দরজার আর কোনটা মেথর যাওয়া আসা করার দরজায় তা লেবেল দিয়ে আলাদা করা আছে। নিন মশাই, আপনার কথা মতোই কাজ হয়েছে। ধন্যবাদ। কাজ কিরকম এগুলো? আমরা তো মানসবাবুকে বাইরে রাখা আর যুক্তিযুক্ত বলে মনে করছি না। আর 3-4 মতো আমাকে সময় দিন। ইতিমধ্যে একবার কলকাতা ঘুরে আসতে চাই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, মানসবাবু বুদ্ধিমান লোক, পালিয়ে নিজের আখের নষ্ট করবেন না। ইন্সপেক্টর বিস্মিত হলেন। আপনি কলকাতা যাবেন? শৈবালও কম অবাক হয়নি। হ্যাঁ, আজ রাত্রে কলকাতা যাবার কি গাড়ি আছে বলুন তো? বেনারস এক্সপ্রেসে যেতে পারেন। বেলা 2:30টার সময় বোধহয় কলকাতা পৌঁছয়। অনেক দেরি হয়ে যাচ্ছে। আর কোনো ট্রেন নেই? এই ধরুন বেলা 11টার মধ্যে পৌঁছে যেতে পারি। শৈবাল বলল, অমৃতসর মেলে যেতে পারো। বেলা 10:30টার মধ্যে পৌঁছে যাবে। যতদূর মনে পড়ছে ট্রেন সন্ধে 7টার সময়। ওতেই যাব। এখনো ঘন্টা দেড়েক সময় আছে। ইন্সপেক্টর, আপনাকে একটা কাজ করে রাখতে হবে। বলুন। এই কেসে সংশ্লিষ্টদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখতে হবে। মিস্টার চিনয় অসহিষ্ণু গলায় বললেন, এত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি করবেনটা কি? মৃদু হেসে বাসব বলল, এই কেসটা এমন জট পাকানো যে হত্যাকারী কে তা আজ পর্যন্ত করা যাচ্ছে না।
ওই ফিঙ্গারপ্রিন্টের দ্বারাই অন্ধকার পরিষ্কার করব। আপনি শুনলে অবাক হবেন, আমি আরও 2 জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট তুলেছি। শৈবাল বলল, তুমি কলকাতা কেন যাচ্ছ বললে না তো? আমাদের পুরনো বন্ধু হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্তর সাহায্যে গোটা কয়েক কাজ আমাকে ওখানে করতে হবে। এসে সমস্তই বলবো। বেজায় গরম লাগছে, স্নান না করে ট্রেনে ওঠা যাবে না। বাসব বাথরুমে গিয়ে ঢুকলো। কলকাতা থেকে বাসব ফিরল 4 দিনের দিন সকালে। ইতিমধ্যে আর কোনো বিশেষ ঘটনা ঘটেনি। শৈবাল অত্যন্ত সতর্ক ছিল। বাসব পাখার স্পিড বাড়িয়ে দিয়ে বলল, ডাক্তার, মিস্টার সামন্ত বেশ কাজের লোক। শৈবাল বলল, যে কাজের জন্য গিয়েছিলে তা হয়েছে তাহলে? হতেই হবে, আমি এক্ষুনি একটু কাজে ব্যস্ত হয়ে পড়ব। তুমি ততক্ষণে সুটকেস দুটো গুছিয়ে ফেলো, হয়তো আজ রাত্রেই আমাদের কলকাতা ফিরে যেতে হবে। বলো কি, হত্যাকারীকে বুঝতে পেরেছ? রহস্যময় হাসি হেসে বাসব বলল, বলাই বাহুল্য, তবে আরও একটু স্যাঙ্গুইন হতে হবে। কথা শেষ করে ও ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে বসলো। ইন্সপেক্টর গতকালই সকলের আঙুলের ছাপ শৈবালের কাছে নিয়ে গিয়েছিলেন। যাবার আগে বাসব নিখিলের ঠিকানা দিয়ে যাওয়ায় তার ছাপ তুলে নিতেও অসুবিধা হয়নি। বাসব ঘন্টা দেড়েক ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে ব্যস্ত থাকার পর টেলিফোন স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। শৈবালের বুঝতে অসুবিধা হলো না থানার সঙ্গে যোগাযোগ করছে ও। ওর বেশ খুশি খুশি ভাব। পরীক্ষা নিরীক্ষা মনোমতই হয়েছে, অনুমান করে নেওয়া যেতে পারে। হ্যালো, সদর কোতোয়ালি, ইন্সপেক্টর চিনয়কে একবার দিন তো। ও, আপনিই বলছেন? এই তো কিছুক্ষণ হলো ফিরেছি। শুনুন, আজ দুপুর 2:30টার সময় সকলকে মিস্টার সুরের বাড়িতে অবশ্য করে উপস্থিত থাকতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, নিখিল সেনও যেন বাদ না যায়। বিশেষ প্রয়োজনেই সকলকে ডাকতে হচ্ছে, আপনাকেও উপস্থিত থাকতে হবে। কি বললেন? এখন কিছুই বলছি না, ক্রমশ প্রকাশ্য। আমাদের 2:15 সময় তুলে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, ছেড়ে দিচ্ছি। বাসব রিসিভার নামিয়ে রেখে হাই তুলল। ট্রেনে ভালো ঘুম হয়নি, ঘন্টা 3 ঘুমিয়ে নেওয়া যেতে পারে। তুমি আমাকে 12টার সময় তুলে দিও। 2:30 বাজতে এখনো মিনিট 5 বাকি আছে। মৃন্ময়ের ড্রয়িং রুমে সকলেই একত্রিত হয়েছেন। কিঙ্কর, মানস, শিশির, নবেন্দু, মৃন্ময় তো আছেনই, এমনকি নিখিলও। সকলের মুখ অসম্ভব গম্ভীর। এইভাবে বৈঠক বসিয়ে পুলিশ কী উদ্দেশ্য সিদ্ধি করতে চায় কে জানে। নিখিল অস্বস্তি বোধ করছে। এই বৈঠকে কিঙ্করের উপস্থিতি সে আশা করেনি। তার দৃষ্টির আড়ালে ঘরের এক কোণে গিয়ে বসেছে সে। অবশ্য ঘরে প্রবেশ করার মুখে দুজনের চোখাচোখি হয়েছিল দুজনের সঙ্গে। কিঙ্কর অসম্ভব গম্ভীর হয়ে উঠলেন। এই সময় ইন্সপেক্টর বাসব ও শৈবালকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করলেন। মৃন্ময় উঠে দাঁড়িয়ে 3 জনকে বসতে অনুরোধ জানালেন। কারুর মুখে কথা নেই, সকলের দৃষ্টি বাসবের মুখের উপর নিবদ্ধ। স্থির নিশ্চিত হতে একজনেরও অসুবিধা হয়নি যে ওর ইচ্ছাতেই এই সমাবেশ। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, আমি যে আপনাদের ডেকে পাঠিয়েছি তা আপনারা সকলেই বুঝতে পেরে থাকবেন। খুশি মনে যে আপনারা উপস্থিত হননি, মুখ দেখেই তা বুঝতে পারা যাচ্ছে। আমার প্রশ্ন হলো, আপনারা কি চান না এই হত্যাকাণ্ডের মীমাংসা হোক? এক হত্যাকারী ছাড়া সকলেই মীমাংসা চান। এই মর্মন্তুদ ঘটনার নেপথ্যে যে রহস্য আছে তার উপর আলোকপাত করাই আমার উদ্দেশ্য। সকলে নড়ে চড়ে বসলেন। বাসব ঘন ঘন কয়েকবার পাইপে টান দিয়ে ধোঁয়ায় নিজের মুখ প্রায় আড়াল করে ফেলল। একজনের খেয়াল খুশিতে সুনীলা দেবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। হত্যাকারী অত্যন্ত নিখুঁতভাবে নিজের কাজ শেষ করেছে। এই পরিকল্পনা গড়ে তুলতে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তাও অভূতপূর্ব, কিন্তু তবুও শেষ রক্ষা করা সম্ভব হলো না। অতি সতর্ক অপরাধী আত্মপ্রত্যয়শীল হয়ে পড়ে, আর ভুলচুক হয় তখনই। এখানেও তার ব্যতিক্রম হয়নি। আপাত দৃষ্টিতে কেসটি জটিল বলে মনে হলেও
আসলে তা নয়, হত্যাকারীর বাহাদুরি এখানেই। আমার তদন্তে আসবার কোনো প্রয়োজনই ছিল না, যদি আপনাদের কেউ কেউ পুলিশের কাছে অনেক কথা চেপে না যেতেন। অভিজ্ঞ মিস্টার চিনয় সমাধান ঠিক বার করে নিতে পারতেন। আমি লক্ষ্য করেছি, তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে সত্যকে চেপে যাওয়ার প্রবণতা প্রকাশ করে থাকেন। যাই হোক, সূত্রগুলি একত্রিত করে আমি সমস্তই জেনে নিয়েছি। বাসব থামল। সকলে প্রায় পলকহীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ও আবার আরম্ভ করলো। হত্যাকারী আমাদের মধ্যেই উপস্থিত রয়েছে এই ঘরে, এ কথা না বললেও বোধ করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য সময়ে সময়ে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো এই হত্যাকাণ্ড। হত্যাকারী কে তার নাম বলবার আগে আমি সেদিনের কিছু কথা বর্ণনা করতে চাই, যেদিন সুনীলা দেবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তখন সূর্য বোধ করি ডোবার মুখে। মেথর ঢোকার দরজা দিয়ে একজন সুনীলা দেবীর ঘরে প্রবেশ করলো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো স্টিল আলমারির দিকে, যেখানে অনেক টাকার গয়না ছিল। কি নবেন্দুবাবু? বাসবের এই কথায় সকলে সবিস্ময়ে নবেন্দুবাবুর দিকে তাকালেন। নবেন্দু দ্রুত উঠে দাঁড়িয়েই বসে পড়ল। মুখ চোখ তাঁর লাল হয়ে উঠেছে। তিনি উত্তেজনায় প্রায় ফেটে পড়লেন। এ সমস্ত কি বলছেন? আমাকে জড়াবার মিথ্যা চেষ্টা আপনি করবেন না। অভিনয় করে মিথ্যাকে সত্যে রূপান্তরিত করা যায় না নবেন্দুবাবু। আমার কাছে প্রমাণ রয়েছে। সেই প্রমাণের জোরেই বলছি, আপনি সেদিন ওই ঘরে প্রবেশ করেছিলেন। এখনো সত্যি কথা বলুন। মিথ্যার আড়াল নিতে গিয়ে ফাঁসির দড়ির কাছে গিয়ে দাঁড়াবেন না। আমি আমি বলুন বলুন। মরিয়া হয়ে যাওয়ার ভঙ্গিতে নবেন্দু বললেন, বিশ্বাস করুন, আমি খুন করিনি। ও সম্পর্কে আমি কিছুই জানি না। বিকালের দিকে বাগানের ওধারে গিয়েছিলাম, হঠাৎ দেখি একজন স্পাইরালের সিঁড়ি বেয়ে নেমে পালিয়ে গেল। এতক্ষণে ইন্সপেক্টর কথা বললেন। তাকে চিনতে পেরেছিলেন? জায়গাটা এমন অন্ধকার থাকায় ঠিক চিনতে পারিনি। আমি লোকটাকে চোরই ভেবেছিলাম। কি হয়েছে দেখবার জন্য ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে গেলাম। ঘরে ঢুকেই দেখি বৌমা মরে পড়ে আছেন। আমি ভয়ে পালিয়ে আসি। পাছে আমাকেই সকলে সন্দেহ করে, তাই এ কথা প্রকাশ করিনি। বাসব বলল, তথ্যে যে একটু ভুল হয়ে গেল নবেন্দুবাবু। আপনি সুনীলা দেবীকে মৃত অবস্থায় দেখেই চলে আসেননি, বরং সঙ্গে সঙ্গে মনস্থির করে কিছু গুছিয়ে নেওয়ার পর চলে এসেছিলেন। না, আমি আর কিছু করিনি। করেছেন বই কি। সুনীলা দেবীর কোমর থেকে চাবির রিংটা নিয়ে আপনি আলমারিটা খুলেছিলেন। সমস্ত গয়নাগুলো বার করে নিয়ে আলমারি বন্ধ করে তবেই সেখান থেকে গিয়েছিলেন। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি বলতে পারেন স্টিল আলমারির মধ্যে রাখা গয়নার বাক্সগুলো আপনার হাতের ছাপ পাওয়া গেছে কেন? আমার বিশ্বাস সেগুলো এখনো আপনার ঘরেই রয়েছে। যদি কোনো স্যাকরার কাছে পাচার করে থাকেন, তাতেও রেহাই পাবেন না। পুলিশ বেনারসের প্রত্যেক স্যাকরার সঙ্গে যোগাযোগ করবে। নবেন্দু আর কিছু বলতে পারলেন না। বাসব বলল, নবেন্দুবাবু কাকে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে পালাতে দেখেছিলেন, এ বিষয়ে আপনাদের আগ্রহ থাকতে পারে। এবার এমন কয়েকটা কথা উল্লেখ করতে হবে যা কোনো গৃহবধূ সম্পর্কে প্রযোজ্য না হওয়াই ভালো ছিল। সুনীলা দেবীর সঙ্গে নিখিলবাবুর ঘনিষ্ঠতা বহুদিনের। বিয়ের পরও দুজনের সম্পর্ক নির্দোষ ছিল না। লুকিয়ে নিয়মিত সাক্ষাৎ তো হতোই, সুনীলা টাকাও দিতেন। সেদিনের সেই আগন্তুক নিখিল সেন ছাড়া আর কেউ নয়। আমি? নিখিল প্রায় লাফিয়ে উঠল। আপনাকে তো বলেছি, সুনীলার সঙ্গে দেখা করতে যাইনি। বলেছিলেন বটে, কিন্তু আপনিও যে মিথ্যাকে সত্যি বলে চালাবার চেষ্টা করেছিলেন তা প্রমাণিত হয়েছে। হাতের ছাপের সাহায্যে অপরাধীকে ধরা যায়। যিনি আবিষ্কার করেছিলেন তিনি নিশ্চিতভাবে নমস্য ব্যক্তি।
সুনীলা দেবীর ঘরে যদি আপনি না গিয়ে থাকেন, তবে তার ঘরের দরজায় আপনার হাতের ছাপ পাওয়া যায় কি করে? শুনুন মিস্টার সেন, প্রকৃত ব্যাপারটা কি ঘটেছিল পরিষ্কার করে বলুন, নইলে হ্যারাসমেন্টের হাত থেকে আপনি কখনোই রেহাই পাবেন না। নিখিল প্রতিবাদের জন্য মুখ খুলেও কিছু বলতে পারল না। তারপর সমস্ত কিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল, সুনীলার সঙ্গে সেদিন কথা বলতে গিয়েছিলাম ঠিকই, তবে সে তখন বেঁচে ছিল। তার সঙ্গে আমার কথা হয়েছিল। বিশ্বাস করুন, খুনের সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে দেখা যাচ্ছে নিখিলবাবু তাকে জীবন্ত অবস্থায় দেখেই ফিরেছিলেন, অথচ নবেন্দুবাবু গিয়ে দেখলেন তিনি মারা গিয়েছেন। একজন নেমে গেলেন আর আরেকজন ওপরে উঠলেন। সময়ের ব্যবধান 5-7 মিনিটের বেশি নয়। এই সময়টুকুর মধ্যেই কি হত্যাকারী নিজের কাজ সেরে চম্পট দিয়েছে? তাহলে তো নবেন্দুবাবু তাকে দেখতে পেতেন। আসল ব্যাপার হলো, হত্যাকারী আদপেই ঘটনাস্থলে যায়নি। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় এখানেই পাওয়া যায়। সুনীলা দেবীর শরীর ভালো যাচ্ছিল না কিছুদিন থেকে। তার ধারণা হয়েছিল তাকে স্লো পয়জন করা হচ্ছে। নিজের সন্দেহের কথা হত্যাকারীকে বলেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে বোধহয় পরিকল্পনা দানা বাঁধে। হত্যাকারী নিশ্চয়ই সুনীলা দেবীকে বুঝিয়েছিল, ভয়ের কিছু নেই, ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে এইভাবে, হত্যাকারীর কাছ থেকে পাঠানো পটাশিয়াম সায়ানাইড, যা সুনীলা দেবী ঔষধ বলে জানেন, খাবার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক সেই সময় মেথর ঢোকার দরজায় করাঘাত হলো। তিনি দরজা খুলে দিলেন। ঘরে এলেন নিখিলবাবু। দুজনের মধ্যে কথাবার্তা যা হবার হলো। একসময় বিদায় নিলেন নিখিলবাবু। সুনীলা দেবী কুঁজোর কাছে এগিয়ে গেলেন ওষুধ খেয়ে জল খাবেন বলে, কিন্তু জল আর খাওয়া হলো না। ওষুধ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা গেলেন। কাজেই নবেন্দু ঘরে প্রবেশ করে তাকে মৃতা অবস্থাতেই পেয়েছিল। এতক্ষণ পর প্রথম কথা বলল মানুষ। হত্যাকারীর নাম তো আপনি বলছেন না। কে হত্যাকারী? আপনার স্ত্রীকে পৃথিবীতে যিনি এনেছিলেন, তিনিই তাকে বিদায় দিয়েছেন। আমি বোধহয় ঠিকই বলছি কিঙ্কর বাবু? কিঙ্কর চমকে উঠলেন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। পরিকল্পনা যত নিখুঁতই করবার চেষ্টা করুন না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারেননি। মিস্টার চিনয়, এঁকেই আপনি খুঁজছেন। শুধু অর্থের জন্য বাপ হয়ে নিজের মেয়েকে খুন করতে ইনি দ্বিধাবোধ করেননি। কিঙ্কর উত্তেজনায় থরথর করে কাঁপছেন। চিৎকার করে বললেন, এত সাহস আপনি পেলেন কোত্থেকে? অর্থের জন্য আমি আমি নীলাকে খুন করব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি জানেন না আমি নীলাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম? জানি বই কি, আর এ কথাও জানি শেয়ার মার্কেটে বারংবার মার খেয়ে আপনার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। নগদ টাকাও বেরিয়ে গেছে হু হু করে। সুনীলা দেবী তার বাড়ি ইত্যাদি মেরামত করবার জন্যই বোধহয় চেক পাঠিয়েছিলেন 2বার। কত টাকা খরচ হতে পারে সে জ্ঞান তার না থাকায় দুটোই ছিল ব্ল্যাঙ্ক চেক। অর্থাৎ যত টাকা লাগবে আপনি ফিগার বসিয়ে নিয়ে তত টাকাই তুলে নেবেন। এই অভাবনীয় সুযোগের সদ্ব্যবহার আপনি করেছিলেন। ব্ল্যাঙ্ক চেক দুটোর সাহায্যে মোট 75,000 টাকা তুলে নিয়ে চেষ্টা করেছেন নিজের আর্থিক টালকে সামাল দেওয়ার জন্য। আমি আমি এখানে 1 সেকেন্ডও থাকবো না। ষড়যন্ত্র করে আমাকে অপমান করা হচ্ছে। কিঙ্কর দরজার দিকে অগ্রসর হলেন। তাকে বাধা দিলেন ইন্সপেক্টর। আপনাকে আমি ছেড়ে দিতে পারি না মিস্টার নাগ চৌধুরী। কেন কেন আপনি বাধা দেবেন? উনি যা বলছেন তা কি প্রমাণ করতে পারবেন? পারবেন প্রমাণ দিতে? আমি 75,000 টাকা নিয়েছি। বাসব কিঙ্করের দিকে এগিয়ে এলো। পুলিশের অসাধ্য কিছুই নেই, জানেন বোধহয়। কলকাতায় হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্ত আমার অনুরোধে অনেক কিছুই করেছেন। চেকের নাম্বার আমি টুকে নিয়ে গিয়েছিলাম। ব্যাংকে সে দুটোর সন্ধান পেতে বিশেষ অসুবিধা হয়নি। আপনার নামে ইস্যু করা হয়েছিল। চেক দুটোর ব্ল্যাঙ্ক পোর্শন আপনি যে ফিল আপ করেছিলেন তাও মিলিয়ে দেখা হয়েছে। এবার পটাশিয়াম সায়ানাইডের কথায় আসুন। এই বস্তু বাজারে সহজলভ্য নয়।
কোনো ডাক্তারের সহযোগিতা না পেলে সংগ্রহ করা কষ্টকর। আপনার ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার রায়চৌধুরী মিস্টার সামন্ত জেরায় স্বীকার করেছেন 500 টাকার বিনিময়ে তিনি আপনাকে সাইনাইড সংগ্রহ করে দিয়েছিলেন। সুনীলা দেবীর ঘর থেকে ছোট একটা কাগজের টুকরো পেয়েছিলাম। পরীক্ষা করে বুঝতে পারা গিয়েছিল ও কাগজের টুকরো সাইনাইডের মোড়ক হিসেবে ব্যবহার করা হয়েছিল। ডাক্তার রায়চৌধুরী মোড়কটাকেও শনাক্ত করেছেন। বর্তমানে তিনি পুলিশ কাস্টাডিতে। ফর হেভেন্স সেক, স্টপ ইট, স্টপ ইট! ক্লান্ত গলায় কথাটা বলে কিঙ্কর সামনের কোচে এলিয়ে পড়লেন। তার সমস্ত মুখ বিন্দু বিন্দু ঘামে ভরে উঠেছে। তিনি নির্মিলিত চোখে কার্পেটের দিকে তাকিয়ে রইলেন। ইন্সপেক্টর, আমার কাজ শেষ হয়েছে। এবার যা করণীয় তা আপনার। মানসবাবু, সন্ধ্যার ট্রেনেই আমরা কলকাতা ফিরতে চাই। তার আগেই পেমেন্টের ব্যবস্থা করে দেবেন। এসো ডাক্তার। বাসব দরজার দিকে অগ্রসর হলো। অমৃতসর মেল মিনিট 10 হলো মোগলসরাই ছেড়ে এসেছে। শৈবাল বলল, তুমি কিন্তু ওখানে বললে না টাকা চুরির সঙ্গে খুনের সম্পর্ক কি? ওরা কুপেতে যাচ্ছে। বাসব এখনো আপার বার্থে ওঠেনি। পাইপে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বলিনি নাকি? সুনীলা বোধহয় কিঙ্কর বাবুকে লিখেছিল তার ব্যাংক অ্যাকাউন্টের প্রেজেন্ট পজিশনটা পাঠাতে। সমস্ত ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় এত বড় কাণ্ড তিনি ঘটিয়েছেন। সেদিন বদ্রি সুনীলাকে কতগুলো চিঠি এনে দিয়েছিল। তারই কোনো একটার মধ্যে সাইনাইডের মোড়ক ছিল। এ কথা তো তুমি বুঝতে পেরেই থাকবে। ট্রাঙ্কলে কিঙ্করবাবু ওষুধটা খাওয়ার কথা মেয়েকে বলেছিলেন, কিন্তু আর কথা নয় ডাক্তার, ঘুমের কোলে আশ্রয় নেওয়া যাক। ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। বাসব বড় আলো নিভিয়ে দিয়ে আপার বার্থে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব সিরিজের গল্প নিশির শিশির। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল অপশনটি অন করতে অবশ্যই ভুলবেন না, তাহলে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।